আজকের কাহিনী এমন এক দুনিয়ার যেখানে মানুষ মৃত্যুর পরও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে, কথা বলতে পারে, যাতে তার প্রিয় মানুষগুলো একাকী বোধ না করে। তো কিভাবে সম্ভব, আসুন আমরা গল্পের সামনেই জানতে পারি। আপনারা দেখছেন নাইম সিনেমোশন, আর আমি নাইম আছি আপনাদের সাথে। আজকে আমি এক্সপ্লেন করেছি রিসেন্টলি মুক্তি পাওয়া কোরিয়ান সায়েন্স ফিকশন রোমান্টিক ড্রামা মুভি ওয়ান্ডারল্যান্ড। সিনেমার শুরুতে আমরা বাইরি নামে একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা এয়ারপোর্টে তার ফ্লাইটের জন্য অপেক্ষা করছিল। তখন তার পাশের সিটে বসা একজন লোক তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ওখানে তোমার ফ্যামিলির সঙ্গে দেখা করতে যাচ্ছ? বাইরে তখন উত্তর দেয় যে না, আমি কাজের জন্য যাচ্ছি। বেলি বলে, আমার মেয়ে এখানেই আমার মায়ের সঙ্গে থাকে। তখন লোকটি জিজ্ঞাসা করে যে তুমি ওখানে কতদিনের জন্য যাচ্ছ? বেলি তখন উত্তর দেয় যে 3 মাসের জন্য। তখনই বেলির ফ্লাইটের অ্যানাউন্স হয় এবং বেলি উঠে চলে যায়। পরের সিনে আমরা জিয়ংইন নামে একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা তার রুমে ঘুমোচ্ছিল। ঠিক তখনই তার ফোনে একটি কল আসে। কলটি করেছিল তার বয়ফ্রেন্ড তাইজু, যে কিনা স্পেসে ছিল। তাইজু এইভাবে প্রতিদিন জিয়ংইনকে ফোন দিয়ে উঠিয়ে দেয়, কারণ জিয়ংইন ছিল একজন এয়ার হোস্টেস এবং তাকে প্রতিদিন খুব সকালেই তার কাজের জন্য যেতে হতো। কিন্তু সে যেহেতু ঘুম থেকে উঠতে লেট করতো, তাই সে নিজেই তার বয়ফ্রেন্ড তাইজুকে বলেছিল সে যেন সকাল সকাল তাকে ঘুম থেকে জাগিয়ে দেয়। জিয়ংইন খুব তাড়াতাড়ি রেডি হয়ে ঘর থেকে বেরোনোর সময় তার বয়ফ্রেন্ড তাইজুকে বলে যে কাল থেকে একটু আগে উঠিয়ে দিও। এর পরের সিনে আমরা হেইরি নামে একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা তার বয়ফ্রেন্ডের সঙ্গে একটি রেস্টুরেন্টে বসেছিল। ঠিক তখনই তার ফোনে তার মায়ের একটি কল আসে। হেইরি তার মাকে জানানোর জন্য বলেন, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ডেট করতে এসেছি। ঠিক তখনই পাশে থাকা ছেলেটি কলের সামনে এসে তার মাকে হ্যালো বলে এবং এ দেখে হেইরির মা মনে করে এটা সত্যি তার বয়ফ্রেন্ড। হেইরি কল কেটে দেয় এবং দুজনে রেস্টুরেন্ট থেকে বের হয়ে হাঁটতে থাকে। তখন পাশের ছেলেটি হেইরিকে বলে যে কেননা আমি তোমার নকল বয়ফ্রেন্ড ছেলে, তোমাকে কি সাহায্য করতে পারি? হেইরি তখন বলে আচ্ছা ঠিক আছে। রাতের বেলায় ডিনার করার সময় ওরা দুজন হেইরির মা বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলতে থাকে। তখন ছেলেটি বলে তার নাম হলো হেয়ংসো। হেইরির বাবা হেয়ংসোকে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করে। হেইরির বাবা মা খুশি ছিল, কারণ শেষ পর্যন্ত তাদের মেয়ের কোনো ছেলেকে পছন্দ হলো। কিন্তু আসল কাহিনী তো তারা কেউই জানতো না। পরের সিনে আমরা দেখি বেইলি তার মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছে। তখনই তার একজন সঙ্গী এসে তাকে ডাক দেয় এবং সঙ্গে বাকি সকল লোককে ডাক দেয়, কারণ সে কিছু একটা খুঁজে পেয়েছে। বেইলি তখন দ্রুত কল কেটে দিয়ে সেদিকে দৌড় দেয়। ঠিক তখনই তার একটি পুরনো কথা মনে পড়ে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে একদিন বেইলি তার অফিসে কাজ করছিল। ঠিক সেই মুহূর্তে তার মেয়ের কল আসে। তখন সে তার মেয়েকে বলে, আমি কাজে খুব ব্যস্ত আছি, তোমার সঙ্গে পরে কথা বলবো। এ কথা বলে সে ফোন কেটে দেয়। বর্তমান সময়ে বেইলির রিয়েলাইজ হয় যে আসলে সে তার কাজের জন্য সে তার মেয়ের থেকে দিনকে দিন দূরে সরে যাচ্ছে এবং মেয়েকে সে ইগনোর করছে। এজন্য সে আবারও ফিরে যায়, গিয়ে তার মেয়েকে ফোন দিয়ে তার মেয়েকে সরি বলে এবং মেয়ের সঙ্গে কথা বলে। পরের সিনে আমরা দেখি জিয়ংইন হসপিটালে গিয়েছে, যেখানে তাইজুর অ্যাডমিট ছিল। তাইজুর ব্রেন হ্যামারেজ হয়ে গিয়েছে। জিয়ংইন ডক্টরের সঙ্গে তাইজুর ব্যাপারে কথা বলে। ডক্টর তখন জানায় যে তাইজুর ব্রেন হ্যামারেজ হওয়ার কারণে তার প্রতিদিনের জীবনে বিভিন্ন ধরনের প্রবলেমের সৃষ্টি হবে। এজন্য তোমার সর্বদা ওকে সাপোর্ট দিতে হবে এবং ওর পাশে থাকতে হবে। কিছুক্ষণ পর জিয়ংইন তাইজুকে নিয়ে তার বাসায় চলে যায়। জিয়ংইন তাইজুকে রেখে নাস্তা বানাতে যায়। এরই মধ্যে তাইজু গরম পানি কেটলি থেকে গরম পানি বের করে নিজের হাতের উপর ঢালতে থাকে। জিয়ংইন দ্রুত তাইজুর হাত থেকে গরম পানি কেটলি সরিয়ে দিয়ে তাকে হাতে বরফ লাগিয়ে দেয়। বুঝতে পারে যে তাইজু আসলে প্রতিদিনকার জীবনে একা কোনোভাবেই চলতে পারবে না, তার সর্বদাই একজন ভালো সঙ্গীর প্রয়োজন। পরের সিনে আমরা দেখি বেইলি তার মেয়ের সঙ্গে কথা বলার জন্য ভিডিও কল করেছে, কিন্তু তার মেয়ে ততক্ষণে ঘুমিয়ে গেছে। বেইলির মা কল কেটে দেওয়ার জন্য আসে, কিন্তু বেইলি তখন তার মাকে কল কাটতে নিষেধ করেন। বেইলি তার মাকে তার মেয়ের খেয়াল রাখার জন্য ধন্যবাদ জানায়, কিন্তু তার মা তার কোনো কথারই উত্তর দেয় না। বেইলি তার মাকে একটি ড্রেস দেখায় এবং জিজ্ঞাসা করে, আমি কি এটা তোমার এবং তোমার বান্ধবীদের জন্য নিয়ে আসবো? তো ওর মা তখন বলে যে না, আমার কিছুই লাগবে না, এবং সে বেইলির পুরো কথা শোনার আগেই ফোনটা কেটে দেয়। এ থেকে আমরা বুঝতে পারি যে বেইলির মা বেইলির উপরে কোনো কারণে মন খারাপ। পরের দিন আমরা বেইলিকে একটা বাজারের মধ্যে ঘুরতে দেখি। ঠিক তখনই সেই লোকটি বেইলিকে পিছন থেকে ডাক দেয়, যার সঙ্গে বেইলির এয়ারপোর্টে দেখা হয়েছিল। বেইলি
লোকটির সঙ্গে কথা বলার সময় বলতে থাকে যে আমার কেন জানি মনে হচ্ছে আমার মা আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। তখনই ওই লোকটিকে হেইরি ডাক দেন, কিন্তু হেইরির এই ডাক সে ছাড়া অন্য কেউই শুনতে পায় না। আর আমরা হেইরিকেও ওখানে দেখতে পাই না। হেইরি লোকটিকে সিয়ং বলে ডাকে। সিয়ং বেন্ডির কাছ থেকে উঠে বাথরুমে যাওয়ার কথা বলে অন্য একটা রুমে চলে আসে এবং রুমে এসে একটি বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়ে হেইরির সঙ্গে কথা বলতে থাকে। হেইরি সিয়ংকে জানায় যে বেইলির মা এই মাসের শেষ পর্যন্তই সার্ভিসের কন্ট্রাক্ট শেষ করছে। সিয়ং তখন কথা শেষ করে আবারও সেই জায়গায় যায় যেখানে ও বেইলির সঙ্গে কথা বলছিল। পরের সিনে আমরা দেখতে পাই জিয়ং এর ফোনে একটি ফোন আসে এবং ফোনের অপর প্রান্ত থেকে একটি লোক বলে যে তাইজু আমার কাছে এসেছে এবং আমার কাছ থেকে একটি চাকরি চাচ্ছে। জিয়ং ইন জাংকে বলে যে তাইজু ঠিক নেই, ও অসুস্থ। জাং ওকে বলে যে না, ও মোটেও অসুস্থ না, ও পুরোপুরি ঠিক আছে। কল কেটে দিয়ে জিয়ং ইন তার স্পেসে থাকা তাইজুকে কল করে এবং তার মেডিসিনের কথা জিজ্ঞাসা করে এবং মেডিসিন খেয়ে সে শুয়ে পড়ে। জিয়ং ইনের রাত্রে ঘুম ভাঙার পর সে দেখতে পায় তার ঘরে কিছু অচেনা লোক পার্টি করছে। সে অবাক হয়ে যায় এবং সে কাউকে চিনতে পারে না। তখন সে এই অচেনা লোকেদের মাঝে তাইজুকে দেখতে পায়। তাইজু সেখান থেকে উঠে এসে জিয়ং ইনকে বলে যে আজকে একজনের সঙ্গে দেখা করেছি এবং আমি খুব শীঘ্রই আমার চাকরি হয়ে যাবে। জিয়ং ইন ওর কথা ইগনোর করে ওকে জিজ্ঞাসা করে যে এসব লোক কারা। তাইজু জিয়ং ইনকে বলে তুমি কালকে বলেছিলে যে আমাদের বন্ধুদেরকে ডেকে বাসায় পার্টি করা উচিত, তাই আমি এদেরকে ডেকে নিয়ে এসেছি। তাইজু জিয়ং ইনকে বলে যে এখন আমাদের সঙ্গে তুমি পার্টি করো। জিয়ং ইন তখন মন খারাপ করে বলে তুমি তেমন ছিলে না। পরের সিনে আমরা দেখি বেইলি তার মেয়ের সঙ্গে ভিডিও করে কথা বল এবং তার মেয়েকে বলছে তোমাকেও আমার কাছে নিয়ে আসবো। এরই মাঝে বেইলির মা বেইলির মেয়েকে খাবার খাওয়ার জন্য ডাক দেয়, কিন্তু বেইলির মেয়ে না করে দেয়। বেইলির মা তখন বেইলির মেয়ের কাছ থেকে ফোন নিয়ে বেইলিকে বলে এর সঙ্গে পরে কথা বলে ফোন কেটে দিয়ে বেইলির মেয়েকে বলে যে চলো এখন খাবে। বেইলির মেয়ে তখন তার নানির কাছে বলে যে আমি আমার মায়ের কাছে যাব। তখন তার নানি রাগ করে বলে তুমি যদি এরকম করো তাহলে আমি তোমাকে আর তোমার মায়ের সঙ্গে কথাই বলতে দিব না। কিছুক্ষণ পর বেইলির মা বেইলির সঙ্গে ভিডিও করে কথা বলে এবং বেইলির মা খুব রাগে বেইলিকে জিজ্ঞাসা করে তুমি তোমার মেয়েকে কেন বলেছো যে তুমি ওকেও তোমার সঙ্গে নিয়ে যাবে। বেইলি বলে আমি এই জন্যই ওকে এটা বলেছি যাতে ও আপনাকে ডিস্টার্ব না করে। বেইলির মা বেইলিকে বলে যে আমি ওকে নিয়ে আবারও চায়নায় ফিরে যাব। বেইলি তখন তার মাকে বলে যে আপনি এখন কোনোভাবেই চায়না যেতে পারবেন না, আমি বাসায় আসি, তারপর এই ব্যাপারে কথা বলা যাবে। বেইলির মা তখন বেইলিকে বলে যে তুমি কখনোই আর ফিরে আসবে না। জিয়ং তাইজুর জন্য খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিল, তাই সে তাইজুর ডক্টরের কাছে যায় এবং ডক্টরকে বলে যে তাইজুর রাত্রেবেলা ঘর থেকে বাইরে চলে যায় এবং বাইরে ঘুরে বেড়ায়। জিয়ং ইন ডক্টরকে বলে যে তাইজু আর আগের মতো নেই, অনেক বদলে গিয়েছে। তখন ডক্টর বলে তাই রিসেন্টলি কোমা থেকে উঠেছে, তাই ওর ঠিক হতে একটু সময়ের দরকার, তাই তোমার আসলে ওর অনেক যত্ন নেওয়া উচিত। কিন্তু ডক্টর যাই বলুক না কেন জিয়ং ইন মনে মনে তাইজুর উপর আসলে অনেক নিরাশ হয়ে গিয়েছিল। পরের দিন জিয়ং ইন তাড়াহুড়া করে ফোন বাসায় রেখেই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক তখনই তার ফোনে একের পর এক কল আসতে থাকে। বারবার কল আসতে দেখে তাইজু জিয়ং ইনের ফোনটি ধরে, কিন্তু কল রিসিভ করার আগেই কলটি কেটে যায়। এরই মাঝে জিয়ং ইন বাসায় ফিরে আসে। ও টাইয়ের হাতে নিজের মোবাইলটা দেখে টাইকে জিজ্ঞাসা করে তুমি কেন আমার ফোন চেক করছিলে, তুমি কেন আমাদের সন্দেহ করো। টাই তখন বলে যে না, আমি এরকম কিছুই করছিলাম, কিন্তু জিয়ং ইন ওর কোনো কথাই বিশ্বাস করে না। ও টাইকে বলে যে তুমি আসলে আমাকে অনেক হার্ট করছো। টাই তখন ওকে সরি বলে, কিন্তু জিয়ং ইন কোনো কথার উত্তর না দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। জিয়ং ইন যখন বাসা থেকে বাহিরে আসে তখন তার ফোনে স্পেসে থাকা টাইয়ের কল আসে। রাতে যখন জিয়ং ইন বাসায় ফেরে তখন সে তার বাসার সামনে দেখে যে ফায়ার সার্ভিস এবং অনেক লোকের ভিড়। জিয়ং ইন যখন গাড়ি থেকে নেমে আসে তখন সে দেখতে পায় যে আসলে তারই অ্যাপার্টমেন্টে আগুন লেগেছে। এরপর সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করে দেখা যায় যে টাই বাসা থেকে বের হওয়ার পরেই বাসায় আগুন লাগে। তাই পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে ইনভেস্টিগেশন করছে। অফিসার জিয়ং ইনকে জিজ্ঞাসা করে তুমি কি টাইয়ের আচার আচরণে কোনো পরিবর্তন লক্ষ্য করছো। উত্তরে জিয়ং ইন বলে যে টাই খুবই ভালো, ও এগুলো কিছুই করেনি। পরের সিনে আমরা দেখি জিয়ং ইন টাইকে নিয়ে রাস্তায় হাঁটছে, কারণ তার অ্যাপার্টমেন্টটি অলরেডি পুরো ছাই হয়ে গিয়েছে। জিয়ং ইন টাইকে জিজ্ঞেস করে যে তুমি কি খাবার বানাতে গিয়েছিলে। টাই তখন উত্তর দেয় যে আমি আগুন লাগাইনি। টাই জিয়ংকে বলে যে চলো না আমরা কোথাও থেকে ঘুরে আসি। জিয়ং তখন টাইকে বলে যে আগামীকাল তার বার্সেলোনার একটি ফ্লাইট রয়েছে। টাই জানতো যে বার্সেলোনা জিয়ং এর খুবই পছন্দের জায়গা। টাই তখন জিয়ংকে বলে তাহলে তুমি কালকে অনেক খুশিই থাকবে। জিয়ং তখন ঢাকে চিৎকার দিয়ে বলে ওঠে আমার জীবনে কোনো খুশি নেই, আমার জীবন থেকে সব খুশি হারিয়ে গিয়েছে। পরের সিনে আমরা হেইরিকে দেখি। হেইরি আসলে অন্ডারল্যান্ড ট্রাভেল এজেন্সির একজন এজেন্ট। হেইরি ছেলেকে ফোন দিয়ে তার দাদির মৃত্যুর খবর জানায় এবং বলে আমরা তোমার ফিরে আসার আগ পর্যন্ত তোমার এবং তোমার দাদির সার্ভিস বন্ধ করব না। পরের সিনে আমরা দেখি
বেইলির মা বেইলির মেয়ে জিয়াকে নিয়ে এয়ারপোর্টে এসেছে, কারণ সে চায়নায় ফিরে যাবে। বেইলির মা একজন এয়ার হোস্টেসকে জিজ্ঞাসা করে যে কোন দিকে যাবে। এরই মাঝে সে পিছন ফিরে দেখে যে বেইলির মেয়ে জিয়া সেখানে নেই। সে পাগলের মতো হন্তদন্ত হয়ে পুরো এয়ারপোর্ট জিয়াকে খুঁজতে থাকে, কিন্তু সে কোনোভাবে জিয়াকে খুঁজে পাচ্ছিল না। উনি শেষ পর্যন্ত এয়ারপোর্টে অ্যানাউন্স করে, কিন্তু তারপরও জিয়াকে খুঁজে পায় না। ঠিক তখনই তার ফোনে বেইলির কল আসে। বেইলি জিয়ার কথা জিজ্ঞাসা করলে বেইলির মা বেইলিকে জানায় জিয়া হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছে, জিয়াকে খুঁজে পাচ্ছি না। বেইলি তখন তার মাকে জিজ্ঞাসা করে যে কি আপনি কি এখনো পুলিশকে জানিয়েছেন? বেইলির মা তখন বলে যে না, যার কারণে বেইলি তার মায়ের উপর চিল্লাতে থাকে। ঠিক তখন বেইলির মাও চিৎকার দিয়ে বলে যা এখন আমি আর তোমার মা না। এই কথা বলার পরপরই মোবাইলটি বন্ধ হয়ে যায়। পরের সিনে আমরা দেখি জিয়ং এয়ারপোর্টে এসেছে এবং তার পিস টাইও চলে এসেছে। ও জিয়ংকে বলে যে আমি তোমার সঙ্গে ফ্লাইটে যেতে চাই, কিন্তু জিয়ং ওকে না করে দেয় এবং বলে যে তুমি এখনো সুস্থ নও, তাই তুমি আমার সঙ্গে যেতে পারবে না। তাই তখন বলে যে না, আমি একবারে পুরোপুরি ঠিক আছি। জিয়ং ওকে বলে যে আমি ফিরে এসে তোমার সঙ্গে কথা বলবো। টাইয়ের তখন মনে হয় জিয়ং ওকে অ্যাভয়েড করছে। জিয়ং ওকে কিছু বলতে যাবে, এরই মাঝে জিয়ং এর ফোনে বারবার কল আসতে থাকে। জিয়ং যখন কল রিসিভ না করে ওখান থেকে চলে যেতে থাকে, তাই তখন জিজ্ঞাসা করে যে কে তোমাকে ফোন দিচ্ছে। জিয়ং তখন ওর মোবাইল টাইয়ের হাতে তুলে দেয় এবং দেখে স্ক্রিনের উপর টাইয়ের নামই লেখা। টাই যখন কল রিসিভ করে তখন ওর সামনে স্পেসে থাকা টাইয়ের চেহারা ভেসে ওঠে এবং স্পেসে থাকা টাই এই টাইকে জিজ্ঞাসা করে যে তুমি কি? টাই স্পেসে থাকা টাইকে দেখে পুরোপুরি শকড হয়ে যায়। জিয়ং তখন কল কেটে দিয়ে বলে তুমি আমার সঙ্গে ফ্লাইটে চলো, আমি তোমাকে সব খুলে বলবো। প্লেনে কিছুক্ষণ বসে থাকার পর প্লেন ওড়ার ঠিক আগ মুহূর্তে টাই প্লেন থেকে বেরিয়ে আসে এবং জিয়ংকে বলেন যে আমি তোমার সঙ্গে যেতে চাই না, কিন্তু জিয়ং বুঝতে পারে না আসলে টাইয়ের মাথায় কি চলছে। পরের সিনে আমরা দেখি বেইলি জিয়াকে স্বপ্নে দেখছেন। স্বপ্নে জিয়া বেইলিকে বলছে যে মা, আমি তোমাকে খুঁজে পেয়েছি। বেইলি যখন জিয়াকে ধরার চেষ্টা করছে তখন কখনো সে নিজেকে দেখছে সে সমুদ্রের বিচে, আবার কখনো নিজেকে দেখছে সে এয়ারপোর্টে, এবং সে কোনোভাবেই জিয়াকে ধরতে পারছে না। ঠিক তখনই বেইলির ঘুম ভেঙে যায় এবং ও খুবই বিচলিত হয়ে ওখান থেকে চলে যাওয়ার জন্য নিজের গাড়িতে ওঠে। বেইলির সঙ্গীরা ওকে আটকানোর চেষ্টা করলে ও কারো কথাই না শুনে ওখান থেকে নিজের গাড়ি নিয়ে বের হয়ে যায়। বেইলি গাড়ি চালাতে চালাতে এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে সামনে প্রচুর বালিঝড় হচ্ছিল এবং সে গাড়ি না থামিয়ে ওই বালিঝড়ের ভিতর দিয়ে গাড়ি চালাতে থাকে। বেইলি কিছুই দেখতে পাচ্ছিল না, কিন্তু তারপরও সে তার গাড়ি থামায় না, সে গাড়ি চালাতেই থাকে। ওয়ান্ডারল্যান্ডে হায়ন বেইলির ব্যাপারে জানতে পারে এবং সে সঙ্গে সঙ্গে হাইডিকে জানায় যে বেইলি পুনরায় অ্যাক্টিভ হয়েছে। হায়ো হেইডিকে জানায় যে আমি বেইলিকে ডিঅ্যাক্টিভেট করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই সে ডিঅ্যাক্টিভেট হচ্ছে না। হায়নের কথা শুনে হেইরি সিয়ংকে ডাক দেয়। আমরা পরের সিনে দেখতে পারি সিয়ংও ঠিক সেই একই রাস্তায় চলে এসেছে যেখান দিয়ে একটু আগেই বেইলি তার গাড়ি নিয়ে আগাচ্ছে। সিয়ং সেই ঝড়ের ভিতর দিয়ে গাড়ি চালিয়ে বেইলির গাড়ির সামনে এসে পৌঁছায় ও বেইলির গাড়ির সামনে যে গাড়িকে রেখে দ্রুত গাড়ি থেকে বের হয়ে বেইলির গাড়ি থেকে বেইলিকে বের করে বেইলিকে প্রাণে বাঁচায়। বেইলিকে গাড়ি থেকে বের করার পরপরই বেইলির গাড়ি ঝড়ের মধ্যে অনেক দূরে উড়ে চলে যায় এবং খুব প্রচন্ড বালিঝড় হওয়ার কারণে ওরা দুজন মাটিতে পড়ে যায়। হেইরি এবং হায়ন তাদের সামনের স্ক্রিনে বেইলিকে দেখতে পাচ্ছিল। হায়ন হেইরিকে বলে যে আমাদের বেইলির ডাটা ডিলিট করতে হবে, তা না হলে খুব শীঘ্রই আমাদের পুরো সিস্টেম ক্র্যাশ করবে। হায়ন বলে যে আমরা ওকে পুনরায় বানিয়ে নিব, কিন্তু জবাবে হেইরি বলেন ওকে পুনরায় বানানো সম্ভব না, যেমনটা ও আগে ছিল। ঠিক তখনই ওদের সিস্টেম ক্র্যাশ করে। যখন সিস্টেম বন্ধ হওয়ার পরে হেইরি হায়নকে বলে নিশ্চয়ই বেইলি কিছু করতে যাচ্ছে। ও হায়নকে বলে বেইলির নেটওয়ার্কটা ওপেন করতে। এতে হায়ন হেইরিকে জিজ্ঞেস করে যে তুমি আসলে কি করতে চাচ্ছ? জবাবে হেইরি বলেন যে আমি আসলে ওকে সাহায্য করতে চাই। পরের সিনে আমরা বেইলিকে এয়ারপোর্টে দেখতে পাই যে তার মেয়ে জিয়াকে খুঁজছিল এবং সেই একই এয়ারপোর্টে আমরা টাইকেও দেখতে পাই। বেইলি টাইটুর কাছে কল করে এবং বলে এই মুহূর্তে শুধু তুমি আমাকে সাহায্য করতে পারবে। বেইলি টাইজোকে বলে যে তুমি যদি আমার মেয়েকে কোথাও দেখো ওকে সেখানেই ধরে রাখো। কিছুক্ষণ পর টাই দেখতে পায় জিয়া দৌড়াচ্ছে এবং দৌড়াতে সে একটি গাড়ির সামনে চলে আসে। টাই তখন দৌড়ে গিয়ে খুব কষ্টে তাকে গাড়ির সামনে থেকে বাঁচায়। টাই জিয়াকে বলেন যে তোমার মা তোমাকে এখানেই অপেক্ষা করতে বলেছে। ঠিক তখনই বেইলির মা সেখানে দৌড়াতে চলে আসে এবং এটা দেখে জিয়া চেয়ারের পিছনে লুকিয়ে পড়েন, কিন্তু বেইলির মা জানতো যে জিয়া এখানেই লুকিয়ে আছে। জিয়াকে দেখেই উনি টাইকে ধন্যবাদ জানায়। এরপর বেইলির মা জিয়াকে নিয়ে ওখান থেকে চলে যেতে লাগে, কিন্তু জিয়া তার হাত থেকে
হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমার মা আমাকে এখানে অপেক্ষা করতে বলেছেন। তখন জিয়া ওর নানিকে বলেন যে তুমি মাকে কল করো। তখন ওর নানি ওকে বলে যে তোমার মা আমাদের কথা কখনোই আর শুনতে পাবে না। কিন্তু জিয়ার জিদের সামনে বেলির মা হার মানতে বাধ্য হয়। বেলির মা মোবাইল বের করে জিয়ার হাতে দিয়ে দেয়। জিয়া যখন তার মা বেলিকে কল দেয় তখন বেলি কল রিসিভ করে। জিয়া তখন তার মাকে বলে যে মা, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি। বেলি তখন জিয়াকে বলে যে আমি তো মারা গেছি। এই কথা শুনে জিয়া বেলির মা অর্থাৎ তার নানির মুখের দিকে তাকায়। বেলির মা তখন বেলির কথা শুনে কাঁদতে থাকে। জিয়া তখন তার মাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে আগের মতো করে গল্প শোনাবে? বেলি তখন বলে হ্যাঁ, অবশ্যই আমি তোমাকে গল্প শোনাবো। বেলি তখন তার মাকে বলে যে মা, তোমার কথা খুব মনে পড়ে, খুব মিস করি তোমাদেরকে, এবং আরো কিছু কথা বলে ফোনটি কেটে দেয়। পরের সিনে আমরা ওয়ান্ডারল্যান্ড দেখি, অর্থাৎ হায়ন এবং হাইডিকে দেখি। এখানে তাদের সিস্টেম রিস্টোর হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর হেরির কাছে জিয়ং এর ফোন আসে। জিয়ংসু বলে যে আমি আমার সার্ভিসটি ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছি। হ্যারি তখন জিজ্ঞাসা করে যে কেন? জিয়ংসু বলে যে টাই এখন কোমা থেকে বের হয়ে এসেছে, তাই আমার এখন আর ডিজিটাল দুনিয়া টাইয়ের কোনো দরকার নেই। এবং এখানেই পুরো সিনেমার আসল কাহিনী রিভিল হয়। আসলে ওয়ান্ডারল্যান্ড হচ্ছে এমন একটি দুনিয়া যেখানে এআই এর মাধ্যমে প্রত্যেকেরই একটি ক্যারেক্টার তৈরি করা হয় এবং সেই ক্যারেক্টারের আচার আচরণ চালচলন সবকিছুর উপর ডিপেন্ড করে একটি ক্যারেক্টার তৈরি করা হয়, যেটা কিনা হুবহু সেই ক্যারেক্টারের সঙ্গে মিলে যায়। এবং পরের সিনে আমরা দেখতে পাই জিয়ং টাইকে ওয়ান্ডারল্যান্ডের ব্যাপারে সবকিছু বলে দেয়। এগুলো শুনে টাই সেখান থেকে উঠে চলে যায়। তখন জিয়ং তাদের একসঙ্গে কাটানো সময়গুলোর কথা মনে করতে থাকে এবং তখন তার কাছে মনে হয় যে টাইকে ছাড়া তার বেঁচে থাকা অসম্ভব। তাই সে দৌড়ে গিয়ে পিছন থেকে টাইকে জড়িয়ে ধরে। পরের সিনে বেলি এবং সিয়ংকে দেখানো হয়, যারা এয়ারপোর্টের সেই একই বেঞ্চে বসেছিল, যেমনটা সিনেমার শুরুতে আমরা দেখি। সিয়ং বেলিকে বলে যে তুমি কি আবারও ফিরে যাচ্ছ? বেলি সিয়ংকে বলে আমি আমার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলাম, সুতরাং এখন আমি আবার ফিরে যাচ্ছি। এবং ও সিয়ংকে বলে যে এখন তো তোমার সঙ্গে যোগাযোগ থাকবেই, কারণ তুমি তো এইসব বিষয়ে সবকিছুই জানো। এবং এখানেই আমাদের সিনেমা শেষ হয়। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরবর্তীতে যদি কোনো নতুন সিনেমার গল্প জানতে চান অবশ্যই সিনেমার নামটি কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।